কি করতে চাইছে তৃণমূল? এতদিন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সেনা বিএসএফকে টার্গেট করে যা নয় তাই বলেছে মমতা ব্যানার্জি। তাকে দেখে উৎসাহ পেয়ে একই কাজ করেছে তৃণমূলের কুচোমাঝারি বড় নেতারা। এবার দেশের রাষ্ট্রপতির সর্বোচ্চ সাংবিধানিক পদকে অমর্যাদা করা হলো তৃণমূলের তরফে। তবে এখানেই থামেনি তারা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় নামতেই তাকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল। নিউ টাউনের যে হোটেলে জ্ঞানেশ কুমার রাত্রিবাস করলেন তার সামনে গিয়ে অসভ্যতা করল তারা, যার নেতৃত্ব দিলেন তৃণমূলের এক বিধায়ক তাপস চ্যাটার্জি। এবার কি তাহলে সরাসরি সংবিধান বিরোধী যুদ্ধে নামছে তৃণমূল? ঠাড়ে ঠাড়ে অবশ্য মাঝে মাঝেই বিভাজনের কথা বলে থাকেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। 2021 সালে দেশের 4টে রাজধানী হোক এমন দাবি তুলেছেন মমতা ব্যানার্জি। আমি তো আজকে বলবো, কলকাতা একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। যে কলকাতা, একদিন মনে রাখবেন, কলকাতা থেকে ভারতবর্ষ ইংরেজরা চালাতো। এমনি এমনি কলকাতাকে সিলেক্ট করা হয়েছিল। তেমনি যদি তাই হয় তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা কেন হবে না? আমি তো মনে করি ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা হতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার বলবো, ভারতবর্ষের রাজধানী ভারতবর্ষের 4টে প্রান্তে, একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা নর্থ ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে? 4টে থাকবে। বিএসএফকে নিয়ে তো মাঝে মাঝেই তোপ দাগে তৃণমূল সুপ্রিম। সরাসরি বলেন বিএসএফ অত্যাচার করছে, দেশের আধা সেনা অত্যাচার করছে। তাও কে বলছেন? একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি। বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে, বলছে এই কার্ডটা নিতে হবে। আমি ডিএমকে বলবো, যারা এপার থেকে ওপারে কাজ করতে যায়, ইনার কার্ড পারমিট আপনি দেবেন, বিএসএফ এর কার্ড ওরা নেবে না। তার কারণ বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না। এটা ওদের একটা প্ল্যান। ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি, ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে অথরিটি ওদের? ইলেকশন কমিশন ইলেকশন চালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যখন যা ইচ্ছে হয়েছে তাই বলে চলেছে তৃণমূল নেতারা। সেটা নিয়ে প্রতিবেদন বানাতে হলে অন্তত 10টা প্রতিবেদন বানানো যায়। বছর 5 আগে এক সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ না করে সরাসরি তাকে তোলাবাজ বলেছিল মমতা। বারবার বলে তোলাবাজি, সবচেয়ে বড় তোলাবাজ তো আপনি। তেল বিক্রি কত? একটা গরিব লোক তোলাবাজি করলে 5 টাকা, 10 টাকা, 5 টাকা। আর আপনারা করলে, আপনার আদানি বন্ধু, আপনারা করলে কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? তেল বিক্রি করলে কত তেলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তেলাবাজি হয়? এরপর এক ধাপ এগিয়ে রাষ্ট্রপতিকে বেনজির আক্রমণ করে বসলেন মমতা। বললেন রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি বেচতে পাঠানো হয়েছে। আরও এমন নানা শব্দ ব্যবহার করলেন যা দেশের সর্বোচ্চ সাংবিধানিক চেয়ারের প্রতি কোনোভাবেই ব্যবহার করা যায় না। We respect you. You are a number 1 chair in this country. You are the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, but you were tapped by the BJP policy, BJP's instruction. কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। ঠিক কি হয়েছিল?
কেনই বা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আক্রমণ করলেন মমতা? সম্প্রতি একটি অনুষ্ঠানে বাংলায় এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রোটোকল মেনে তাকে অভ্যর্থনা জানানোর কথা খোদ মমতা ব্যানার্জি বা কোনো সিনিয়র মন্ত্রীর, কিন্তু এরকম তো কেউই বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। একই সঙ্গে বাংলায় এসে নিজের বক্তব্য মমতার প্রতি ক্ষোভ উগরে দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উনি বলেন, আমি মমতাকে ছোট বোন মনে করি, কিন্তু জানি না উনি কেন আমায় বাংলায় আসতে দিতে চান না। जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू। এসব তো চলছিলই, সাংবিধানিক পদাধিকারদের পরপর আক্রমণ করছিল তৃণমূল। সেই তালিকায় নতুন নাম যোগ হলো দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। রবিবার রাতে রাজ্যে এসেছেন জ্ঞানেশ কুমার। কলকাতা বিমানবন্দরে নেমে নিউ টাউনে একটি হোটেলে রাত্রিবাস করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। রাতেই তার হোটেলের সামনে গো ব্যাক স্লোগান শুরু করে তারা, যার নেতৃত্ব দেন তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি। যদিও এখানেই থামেনি তৃণমূল। সোমবার সকালে জ্ঞানেশ কুমার কালীঘাটে যান পুজো দিতে। সেখানেও তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। প্রশ্ন কিন্তু সেই এক, ঠিক কি করতে চাইছে তৃণমূল? বাংলার মান সম্মান সারা দেশের সামনে কিভাবে তুলে ধরতে চাইছে তারা? দেশের সাংবিধানিক পদাধিকারদের আর সম্মান করতে চাইছে না তৃণমূল। ভারতের সংবিধানকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তৃণমূল, যা ভারতের গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর হুমকি বলে মনে করছে বিশেষজ্ঞরা। সামনেই নির্বাচন, নিজেদের যে উন্নয়নের কথা ঢাকঢোল বাজিয়ে প্রচার করে তৃণমূল, তাতে আর ভরসা রাখতে পারছে না। ভোটে হারার ভয় থেকেই এসব করছে বোধহয় তৃণমূল। প্রশ্ন অনেক, উত্তর বাংলার ভোটারদেরই খুঁজতে হবে।